হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আরহান, তুমি আবার ড্রিঙ্ক করে এসেছ। তোমাকে আমি কতবার বলেছি যে ড্রিঙ্ক করে আমার বাড়িতে আসবে না তুমি? মাতাল কণ্ঠে, আমার মতো ছেলে ড্রিঙ্ক করবে না কিভাবে হয় বলো? কথা বলতে বলতে সিয়ার গায়ের উপর ঢলে পড়ে আরহান। সিয়া কোনমতে আরহানকে সামলে সোজা করে। তোমার মুখ থেকে গন্ধ আসছে আরহান, গা গুলাচ্ছে আমার। তুমি শুধু সেটাই দেখলে, আর আমার চোখে যে তোমার জন্য ভালোবাসা উতলাচ্ছে সেটা দেখলে না? আরহান, তুমি জানো যে আমি ড্রিঙ্ক করা পছন্দ করি না। সিয়ার কথা শুনে আরহান এমনভাবে হাসা শুরু করে যেন সিয়া কোনো অবাস্তব হাস্যকর কথা বলেছে। হাসার মতো কিছু বলিনি আমি আরহান। তুমি ড্রিঙ্ক করা পছন্দ করো না? আরে তোমাকে দেখলেই তো আমার নেশা ধরে যায়। রেড ওয়াইনেও এত নেশা থাকে না। আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। কথাটা বলেই সিয়ার গায়ে ঢেলে পড়ে আরহান। এবার একেবারে অজ্ঞান। সিয়া অতিকষ্টে আরহানকে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দেয়। বেহুশ হয়ে ঘুমোচ্ছে আরহান, আর মাঝে মাঝে মুখ থেকে অস্ফুট স্বরে বের হচ্ছে আই লাভ ইউ। সিয়ার চোখ ভরে আসে। এতই যখন ভালোবাসে তাহলে এত নোংরামো কেন করে ও? ওর ফিজিক্যাল নিড এতটাই বেশি যে বিয়ের এই একটা মাস আর অপেক্ষা করতে পারছে না। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে সিয়া। ড্রয়িং রুমে সবাই বসে আছে। গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে নিচে নামল আয়ান। আয়ানকে গম্ভীর দেখে মীরা কিছুটা চিন্তিত হল। কিরে ভাই, কি হয়েছে? আপু, তিয়া ফোন করেছিল। আগামী মাসের ৭ তারিখে এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে ওর বাবা। প্রস্তুতি শুরু করো। সে কি, ৭ তারিখ মানে তো অনেক কম সময়। তাহলে তিয়াকে বলে দিস পরশু শপিংয়ে যাব। আর ওর আঙুলের মাপও তো লাগবে। আমি কিছু বলতে পারবো না। যা বলার তুমি বলে দিও। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। ভাই শোন। মীরার কথা শেষ হওয়ার আগেই উপরে চলে যায় আয়ান। ছেলেটার এত অ্যাটিটিউড কেন কে জানে। আম্মু, তোমার ছেলের এই লাপ রোয়া ভাবটা কিন্তু আমার একদম ভালো লাগে না। ছেড়ে দে। জিনিসই তো ওরকমই। অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। হুম। মুখে রাগের ছাপ নিয়ে রুমে চলে যায় মীরা। ভাইটার যে কি সমস্যাকে জানে। ফজরের আয়ান শুনে ঘুম ভাঙে সিয়ার। প্রথমেই চোখ যায় বিছানার দিকে। আরহান উপুর হয়ে ঘুমোচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। নামাজ পড়ে নিচে নেমে আসে সিয়া। বাড়ির সবাই উঠে গেছে। এক কাপ কফি বানিয়ে আরহানের কাছে আসে সিয়া। কিছুক্ষণ ঝাঁকিয়ে ঘুম থেকে তোলে ওকে। আরহানের মাথা ভার হয়ে আছে। সেটাই অবশ্য স্বাভাবিক। আরহান, কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। হুম। শুধু কফি খাওয়াও? আর কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। যেটা খাবো সেটা আনা লাগবে না, তোমার কাছেই আছে। সিয়া খুব ভালোমতো বুঝে গেছে যে আরহানের নেশা এখনো পুরোপুরি কাটেনি। তাই একটু ভেবেচিন্তে এবং সাবধানে কথা বলতে হবে। আচ্ছা বেশ, এখন কফি খাও। বিয়ের পর তুমি যা চাও তাই পাবে। তাহলে এখন নিচে চলো। কেন? দরকার আছে তাই। সিয়ার কিছু বলার আগেই ওর হাত ধরে নিচে টেনে নিয়ে যায় আরহান। বাবা, মা। আরহানের চিৎকারে রান্নাঘর থেকে ছুটে আসেন সুরাইয়া বেগম। কি হয়েছে বাবা, এত সকালে ডাকছ যে? মা, একটা কথা আপনাদেরকে জানানোর ছিল। আগামী ৭ তারিখ আমার আর সিয়ার এঙ্গেজমেন্টের দিন ঠিক হয়েছে। কাল আমি সিয়াকে নিয়ে শপিং এ যাব। ৭ তারিখ? বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আমি তো পারলে আরও আগায় দিতাম, কিন্তু ফাইনাল ডেট ৭ তারিখ। আচ্ছা, তাহলে আমি নুসরাতকে বলে রাখব সিয়ার সাথে চলে যাবে কাল। আরহানের কথা শুনে সিয়ার ভেতরটা দমে গেল। কেন যে আরহানের সাথে বিয়েতে খুশি হতে পারছে না ও? আরহান সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে উপরে চলে গেল। পরের দিন সকাল সকাল নুসরাত আর আরহানকে নিয়ে শপিং এ যাওয়ার জন্য প্রস্তুত হয় সিয়া। বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে দোতলার মাঝখানটায় এসে থেমে যায় সিয়া। ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ান। এতদিন পর আয়ানকে হঠাৎ দেখে অপ্রস্তুত হয়ে যায় ও। তোমার সাথে কি আমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে?
আমানের এমন প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে কাঁদতে দেখে ততক্ষণাৎ উনি এই প্রশ্নটি আমার দিকে ছুড়ে দিলেন। আমি কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু এবার কড়া সুরে, তোমার সাথে কি আমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে আজ অবধি? হয়নি তো? আমি চোখ মুছে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, না। তাহলে কেন তুমি আমার পিছনে পড়ে আছো বলতে পারবে? যা ক্ষতি করার তা তো করেই দিয়েছ তুমি আমার। এখন আর কি বাকি আছে? এইবার কি আমার প্রাণটাও নিয়ে নেবে? না এসব কি বলছেন আপনি আমান? আমি আপনাকে ভালোবাসি। আমি আমার কথায় বিরক্ত হয়ে আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে উনি রেগে চিৎকার করে বললেন, ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি। এই এক কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেল। মাথাটা খারাপ হয়ে যায় তোমার মুখ থেকে এই ভালোবাসি কথাটা শুনলে। আই জাস্ট হেট ইউ মীরা। হোয়াই ক্যান্ট ইউ আন্ডারস্টুড দ্যাট? আমি কাঁদতে কাঁদতে আমানের কাছে দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, এই মীরাকেই তো আপনি ভালোবাসতেন আমান। আজ কি করে এতটা সহজে বলছেন যে আপনি আমায় ঘৃণা করেন? ভালোবাসার মানুষকে কি ঘৃণা করা যায়? ওহ প্লিজ স্টপ ইউর মেলোড্রামা। আমি তোমার এই ন্যাকামি দেখতে বসে নেই। জাস্ট ইরিটেটিং লাগে আমার এসব। কোথায় গেল সেই মীরা যার মধ্যে অহংকার, জেদ ছাড়া কিছু ছিল না? কোথায় গেল সেই মীরা যে ভালোবাসায় বিশ্বাস করত না? সেই মীরাকে তো আপনি বদলে দিয়েছেন আমান আপনার ভালোবাসা দিয়ে। আপনি তো সেই মীরা চাননি, তাই তো নিজেকে বদলিয়েছি আমি। আমান আমার কথা শুনে তাচ্ছিল্য হেসে বলল, ওহ রিয়েলি? দেন এক কাজ করো, তুমি আবার তোমার পুরনো ফর্মে ফিরে যাও। ইটস গুড ফর মি। তোমার রোজকার এই প্যান প্যান ঘ্যান ঘ্যান থেকে এটলিস্ট মুক্তি পাবো আমি। শুধু আমি নই আমান, আপনিও অনেক বদলে গেছেন। আমাকে ভালোবাসার মানে বুঝিয়ে আপনি এভাবে আমাকে একা ছেড়ে যেতে পারেন না। আমি যেতে দেব না আপনাকে। আমান আমার কথায় শব্দ করে হেসে দিল। আমার দিকে এগিয়ে এসে গাল দিয়ে বেয়ে পড়া আমার চোখের পানি এক আঙুলে নিয়ে তার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। পানির ফোঁটাটা ফেলে আমার মুখের দিকে এসে একবার ভালো করে দেখে বলল, আমাকে ধ্বংস করে দিয়েছ তুমি মীরা। আমার জীবনটা নরক করে দিয়েছ তুমি। তোমার জন্য আমার মনে ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। কিচ্ছু না। দাঁতে দাঁত চেপে আমাকে কথাগুলো বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি নিচে বসে পড়লাম ধপ করে। আর মনে মনে ভাবতে লাগলাম, কি এমন করেছি আমি? কিসের এত রাগ আমার উপর আপনার? আমি যে সত্যি আপনাকে ভালোবাসি আমান। অনেক বড় ভুল করেছিলাম আমি আপনাকে অবহেলা করে, অপমান করে। অনেক বড় ভুল। আই মিস ইউ আমান। আই মিস ইউর ম্যাডনেস লাভ। কথাগুলো নিজের মনে বলেই কাঁদতে লাগলাম। এমন সময় আমার কাঁধে কাউর হাতের স্পর্শ পেলাম। মাথা তুলে পাশে তাকিয়ে দেখলাম সুমি বসে আছে। ও আমাকে তুলে নিয়ে বেডে বসিয়ে দিল আর বলল, কেন এরকম করছিস মীরা? কেন জোর করে এখানে পড়ে আছিস? আমান জিজু তোকে ভালোবাসে না। কোনো জায়গা নেই তোর জন্য আমান জিজুর মনে। এত অবহেলা, অপমান সহ্য করে কেন তুই জেদ করে এখানে পড়ে আছিস? আমি সুমির দিকে তাকিয়ে সামান্য হেসে বললাম, উনি তো আমার সাথে কিছুই করেননি সুমি। তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি ওনার সাথে কি করেছি। দিনের পর দিন আমি ওনাকে ভার্সিটিতে অপমান করে গেছি, অহংকার দেখিয়ে গেছি। এতই টাকার অহংকার ছিল আমার যে যখনই উনি আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসতেন তখনই ওনাকে অপমান করেছি ভিখারি বলে। আমার এহেন ব্যবহারের পরও উনি সব মুখ বুজে সেহে করে বারবার আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত ওনাকে চরিত্রহীন বদনাম নিয়ে আমি ভার্সিটি থেকে বার করে দিয়েছি। এতটা জঘন্য, এতটা খারাপ আমি। ওনার ভালোবাসার বদলে আমি শুধু আর কিছু বলতে পারলাম না। আমি ভীষণ কান্না পাচ্ছে আমার। পারছি না নিজেকে সামলে রাখতে। সুমি আমাকে শান্ত করতে বলতে লাগল, তুই কেন নিজের উপর এভাবে সব দোষ নিচ্ছিস? স্যার সেদিন তোর কোনো কথা শোনেনি, তাই জন্যেই তো। প্লিজ সুমি, আমাকে একটু থাকতে দে। সুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গেল বেড থেকে, দরজার কাছে গিয়ে বলল, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। সুমি চলে যাওয়ার পর আমি বেডে হেলান দিয়ে বসে থাকলাম। আজ গলা দিয়ে কিছু নামবে না। নিহার সাথে আমানের বসে থাকার মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। কেন জানো আজ দম বন্ধ লাগছে।
এতদিন আমান খারাপ ব্যবহার করত ঠিকই, কিন্তু আমি জানতাম আমার আমান শুধু আমাকেই ভালোবাসেন। কিন্তু আজ কেন উনি নিহার হাত ধরলেন? নিজেকে শক্ত করে চোখের পানি মুছে নিজেই নিজেকে বললাম, আপনি আমায় চেনেন না আমান। আপনি আমার জেদ চেনেন না। আমি যেমন আপনার ভালোবাসা ফিরিয়ে দিয়ে ভুল করেছি, ঠিক তেমন আমি আপনাকে ভালোবেসে নিজের কাছে আবারও ফিরিয়ে এনে আমার ভুল শুধরে নেব। আপনি শুধু আমার আমান, শুধু আমার মীরা চৌধুরীর। আপনাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করেই ছাড়ব, ইটস মাই চ্যালেঞ্জ। হঠাৎই এসব ভাবতে ভাবতে আমার একটা কথা মাথায় এলো। আমি ক্যাফেতে বলা তখন নিহার কথা ভাবতে লাগলাম। নিহা তো বলেছিল আমান আর ও আজকে নাইট ক্লাবে যাবে। তাহলে আমান ঘরে কি করছে? ও কি বাসায় নাকি বাইরে বেরিয়ে গেছে? ট্র্যাক প্যান্ট পরে তো আমান নাইট ক্লাবে যাবে না। তার মানে আমান যায়নি নাইট ক্লাবে? আমার মনে একটা প্রশান্তির শিহরণ বইয়ে গেল, কারণ আমার স্বামী অন্য কোনো মেয়ের কাছে যায়নি। এসব ভাবার পর কখন যে চোখ এঁটে এসেছিল বুঝতেই পারিনি। ঘুমটা ভেঙে চোখ খুলতেই দেখলাম পুরো ঘর অন্ধকার। তার মানে রাত হয়ে গেছে। উঠে বসে পাশের ল্যাম্প লাইটটা জ্বালাতেই দেখতে পেলাম আমান সোফায় শুয়ে আছে। পাশ থেকে ফোন অন করে জানলাম রাত 1-2টা বাজে। আজ সন্ধে বেলায় ওরকম একটা দৃশ্য দেখার পর নিজেকে স্বাভাবিক করতে ঘুমটা প্রয়োজন ছিল আমার। আমি একটা বালিশ হাতে নিয়ে আমানের কাছে চলে গেলাম, গিয়ে ওনার মাথা থেকে বালিশটা সরিয়ে সোফার ওপাশে ফেলে দিলাম আর নিজে বসে পড়লাম ওনার মাথা কোলে নিয়ে। আলতো করে ওনার চুলে বিলি কেটে দিতে আমার বেশ ভালোই লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল ওনার মুখটা দেখে। ওনার মুখের দিকে তাকালেই আমার মনে পড়ে যায় ওনাকে করা আমার অপমানের কথা। একটা সময় কতই না খারাপ কথা বলেছি মানুষটাকে আমি, তাও একটা কথা বলেনি, সব সহ্য করে গেছে। এখন আমার পালা। আমি জানি উনি আমাকে ভালোবাসে, তাই তো আজ নিহার সাথে নাইট ক্লাবে যাননি। আর আজ কেন? আমি সিওর উনি কোনোদিন ওসব জায়গায় যাননি। গেছি তো আমি ছিলাম উশৃঙ্খল। টাকার অহংকারে ওনার মতো মানুষকে আমি কষ্ট দিয়েছি, আর উনি আমায় ভালোবেসে গেছেন। যেই মানুষটাকে সহ্য করতে পারতাম না, আজ সেই মানুষটাকেই আমি পাগলের মতো ভালোবাসি। ওনাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না। আপনাকে তো আমি এত সহজে ছাড়ব না আমান। জোর করে যেমন বিয়ে করেছি তেমন ভালোবাসা নিজের পুরনো জায়গায় জোর করেই আদায় করে নেব। কথাগুলো বলে নিজেকে সামলাতে না পেরে নিচু হয়ে ওনার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। উনি নড়ে উঠতেই সরে এলাম। কিছুক্ষণ পর চোখ খুলে আমায় দেখতেই ঝট করে উঠে বসলেন আর বললেন, তুমি এখানে কি করছো? আপনি বালিশ ছাড়া শুয়েছিলেন, তাই বালিশ দিতে এসেছিলাম। তখন আপনি আমার কোলে মাথা শুয়ে পড়লেন। সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যে বলে দিলাম। উনি ধরতে পারলেন না আমার মিথ্যে। উনি কিছু বলছেন না দেখে আমি নিজেই জিজ্ঞেস করলাম, আপনি নাইট ক্লাবে গেলেন না? না, শরীর ভালো লাগছে না আমার, ঘুমাতে চাই। সে কি? আপনি এখানে কেন শুচ্ছেন শরীর খারাপ থাকা সত্ত্বে? বেডে শুয়ে পড়ুন, আমি মাঝে কোলবালিশ রেখে দিচ্ছি। উনি আর কথা না বাড়িয়ে উঠে বেডে গিয়ে শুয়ে পড়লেন, আর আমি সোফার পিছন থেকে ওনার বালিশটা নিয়ে গিয়ে বেডে শুয়ে পড়লাম। হঠাৎ কিছু একটার গন্ধ পেয়ে আমি উঠে বসে আমানের দিকে তাকিয়ে বললাম, আপনি ড্রিঙ্ক করেছেন আমান? হ্যাঁ করেছি তো। তোমাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে আমায়? মনে রেখো আমি তোমাকে স্ত্রী বলে মানি না। আপনি না মানলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, তাই না? আর কোনোদিন জানো আপনাকে ড্রিঙ্ক করতে না দেখি, দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে দিলাম আমি। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, যেই মানুষটাকে জোর করে আনি ড্রিঙ্ক করাতে পারিনি, একসময় সেই মানুষটা আজ নিজে থেকে ড্রিঙ্ক করে এসেছে। কতটা খারাপ আমি, কাউকে কোনোদিন সুখ দিতেই পারিনি। ভাবতেই চোখে পানি চলে এলো আমার, আর বালিশ ভিজতে লাগলো সেই পানিতে।